আমরা আগের দিন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি অবধি পড়েছি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধিটি কী, তার অনুমান কী কী, সেটা কীভাবে তার ব্যতিক্রম কী কী সবই আমরা বলেছি। এইবার আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মূল্য আর একটা হচ্ছে দাম। সাধারণভাবে আমরা মূল্য আর দাম বলতে একই জিনিস বুঝি, কিন্তু ইকোনমিক্সে যখন আসছি আমরা, তখন মূল্য কথাটা আর দাম কথাটা আলাদা আলাদাভাবে ব্যবহার হবে। অ্যাকচুয়ালি কোনো দ্রব্যের এক একক পেতে হলে তার জন্য অন্য দ্রব্য যতটুকু প্রদান করা প্রয়োজন তাকেই প্রথম দ্রব্যটির মূল্য বলা হয়। যেমন ধর আমি 1 কেজি চাল দিলে 500 গ্রাম ডাল পাবো, ঠিক আছে? তাহলে এখানে 1 কেজি চালের মূল্য 500 গ্রাম ডাল, বা 500 গ্রাম ডাল দিলে 1 কেজি চাল পাবো, তাহলে 500 গ্রাম ডালের মূল্য 1 কেজি চাল। যখন একটা জিনিসের বদলে অন্য জিনিস ব্যবহার হয় তখন সেটাকে আমরা বলছি মূল্য। একটা জিনিসের দাম কতটা সেটা যদি দেখতে হয় জিনিসের হিসাবে, তখন সেটা মূল্য, কিন্তু যদি সেটা অর্থের হিসাবে দেখা হয় তখন সেটা দাম। যেমন আমি হয়তো 1 কেজি চাল কিনতে আমার 60 টাকা লাগবে, আর 500 গ্রাম মুসুর ডাল কিনতে হয়তো আমার 60 টাকা লাগবে। তাহলে আমি এখানে দাম হিসাবে 1 কেজি চালের দামও 60 টাকা, 500 গ্রাম ডালের দামও 60 টাকা, কিন্তু হিসেব মতন বলবো 1 কেজি চালের মূল্য হচ্ছে 500 গ্রাম ডাল, বা 500 গ্রাম ডালের মূল্য হচ্ছে 1 কেজি চাল। এইবার এই মূল্য কথাটা দুটো ভাগে ভাগ করা যায়। মূল্য হচ্ছে, একটা হচ্ছে ব্যবহারিক মূল্য, একটা হচ্ছে বিনিময় মূল্য। বিনিময় মূল্য মানে কত দিয়ে আমি জিনিসটা পাচ্ছি। অ্যাকচুয়ালি বিনিময় মূল্যটা, যেমন ধর একটা দেশলাই বাক্স, একটা ভর্তি দেশলাই বাক্স, সেটা পেতে তো আমার খুব বেশি লাগবে না। যদি দাম হিসাবেও দেখি তাহলে 1 টাকা দিয়েই আমি দেশলাই বাক্স কিনতে পারি, কিন্তু সেই 1 টাকার দেশলাই বাক্স আগুন লাগলে অনেকখানি সম্পত্তি নষ্ট করতে পারে। তাহলে এর ব্যবহারিক মূল্য কি অনেক বেশি। তার মানে যখন আমরা ব্যবহারিক মূল্য বোঝাচ্ছি, তার মানে ব্যবহারের ক্ষেত্রে তার গুরুত্বটাকে বোঝাচ্ছি। আর অন্যদিকে বিনিময় মূল্য মানে দ্রব্য ক্রয় বিক্রয়ের গুরুত্বটা দেখাচ্ছি, ঠিক আছে? দুটো দ্রব্যের বিনিময় সম্ভাবনার ওপরেই তাদের বিনিময় মূল্য নির্ভর করে, কিন্তু কোনো দ্রব্যের ব্যবহারিক মূল্য তার বিনিময় সম্ভাবনার উপর নির্ভর করে না। মানে আমার কাছে চাল আছে, তোর কাছে ডাল আছে, তোর চালের দরকার, আমার ডালের দরকার, তাহলে তোরা আমার মধ্যে বিনিময়ের সম্ভাবনা আছে। কিন্তু আমার কাছে চাল আছে, তো আমার ডালের দরকার, তোর কাছে তেল আছে কিন্তু আমার তেলের দরকার নেই, তখন বিনিময় সম্ভাবনা দেখা দেবে না। এই জন্যই বার্টার ইকোনমি, BERTER, বার্টার ইকোনমি বা বিনিময় অর্থনীতি বেশি দিন চলতে পারেনি। আচ্ছা, এইবার ব্যবহারিক মূল্য ব্যাপারটা একটা একতরফা বিষয়, কিন্তু বিনিময় মূল্য এটা হচ্ছে দুতরফা বিষয়। কারণ যদি দুটো দ্রব্য না হয় তাহলে একটা দ্রব্যকে অন্য দ্রব্য দিয়ে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? তাহলে দাম কাকে বলে আর মূল্য কাকে বলে, এই ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার হলো বলে আশা করছি। না হলে আবার বলবি, আমি আবার বলে দেবো। দাম হচ্ছে যখন কোনো দ্রব্যের মূল্যকে অর্থের হিসাবে প্রকাশ করি তখন তাকে আমরা বলছি দাম, হয়েছে? আচ্ছা, মানে দাম কিন্তু অর্থের মাধ্যমে প্রকাশ করা হবে, কিন্তু মূল্য জিনিসের হিসাবে প্রকাশ করা হয়। বোঝা গেল? তাহলে মূল্য আর দামের পার্থক্যটা বুঝেছো? মূল্য হচ্ছে যখন আমরা কোনো দ্রব্যকে অন্য কোনো দ্রব্য দিয়ে প্রকাশ করব তখন সেটা মূল্য, আর কোনো দ্রব্যকে যখন সেই অর্থ দিয়ে প্রকাশ করব তখন সেটা হচ্ছে দাম। এইবার আসি আমাদের ইকোনমিক্সের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা, চাহিদা। এই চাহিদা কথাটা আমরা ছোটোবেলা থেকেই সবাই শুনে আসছি। তোর এত চাহিদা কেন, বা আমার অত চাহিদা নেই, এরকম নানা ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কিন্তু এই চাহিদা জিনিসটা আসলে কী, চাহিদা কী বলতে চায়, এইগুলোকে আমরা এখন দেখব। অ্যাকচুয়ালি যেন একটা কথা বলা হয় যে একটা টিয়া পাখিকে যদি চাহিদা আর যোগান এই দুটো শব্দ ভালো করে শিখিয়ে দেওয়া হয় তাহলে সেও কিন্তু মানে অর্থনীতির ব্যাপারগুলো বুঝতে পারবে, এটাই বলা হয়। এখন চাহিদা আর যোগান এগুলোর মধ্যে আমি প্রথম চাহিদা নিয়ে আলোচনা করব। তো এখন আমরা চাহিদা বলতে কি বুঝি সেইটা নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত চাহিদা বলতে আমরা বুঝি যে আমাদের কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কোনো দ্রব্য বা পরিষেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে আমরা আমাদের চাহিদা বলি। কিন্তু
ইকোনমিক্সে আমরা কেবলমাত্র কার্যকরী চাহিদার কথাই ভাববো, কেবলমাত্র কার্যকরী চাহিদার কথাই ভাববো। মানে আমার হয়তো কোনো জিনিস পাওয়ার বা ইচ্ছা আছে, কিন্তু আমার আর্থিক সামর্থ্য নেই সেটা কেনার মতন বা ব্যবহার করার মতন, তাহলে কিন্তু সেটা আমার চাহিদা বলে এখানে ইকোনমিক্স ধরবে না। ইকোনমিক্সে ধরা হবে, ইকোনমিক্সে বলা হয় ক্রেতার ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত কোনো দ্রব্য বা সে পরিষেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় চাহিদা। ক্রেতার ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় ক্রেতার চাহিদা। তার মানে আমাদের কোনো কিছুর যদি চাহিদা থাকতে হয়, চাহিদা মানে এখানে আমরা কী বুঝবো, ইকোনমিক্সে চাহিদা বলতে আমরা বুঝবো কার্যকর চাহিদা। এবং এই কার্যকর চাহিদা যখন থাকবে, কার্যকর চাহিদা থাকলে তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক, আমাদের কেনার ইচ্ছে আছে। দুই, কেনার সামর্থ্য আছে। তিন, আমি টাকাটা খরচ করারও ইচ্ছা আছে। মানে কি প্রথম কথা হচ্ছে কেনার ইচ্ছে আছে, দু নম্বর হচ্ছে কেনার মতন টাকা আছে, তিন নম্বর হচ্ছে সেই কেনার টাকাটা খরচ করারও ইচ্ছে আছে। এই তিনটে হলে তবেই সেগুলোকে আমরা বলবো যে কার্যকর চাহিদা। তবে যদি এরকম হয়, ধর তোর কেনার ইচ্ছা আছে, টাকা পেলে সেটার পেছনে খরচ করারও ইচ্ছে আছে, কিন্তু তোর কেনার সামর্থ্য নেই, তখন তাকে আমরা বলবো কাঙ্ক্ষিত চাহিদা। ঠিক আছে, কাঙ্ক্ষিত চাহিদা। হ্যাঁ, তবে ইকোনমিক্সে আমরা কার্যকর চাহিদা নিয়েই কথা বলবো। কার্যকর চাহিদা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, কোনো নির্দিষ্ট বাজারে, কোনো নির্দিষ্ট পণ্যের চাহিদা বোঝায়। যেমন ধর এখন আমরা বলতে পারি শরৎকাল, এখন দেখব জামা কাপড়ের বিক্রিটা বা জামা কাপড়, জুতো, এগুলোর বিক্রি বেশি হবে। পুজো আসছে সেই জন্য এগুলোর বিক্রি বেশি হবে। আবার শীতকালে দেখবো সোয়েটারের বিক্রি বেশি হচ্ছে, সোয়েটার, চাদর, এগুলোর বিক্রি বেশি হবে। আবার গরমকালে দেখা যায় যে এসি, ফ্যান, ফ্রিজ, এগুলোর বিক্রি বেড়ে যায়। হ্যাঁ, মানে এক সময় এক এক রকম হয়। এইবার আমরা আলোচনা করব চাহিদার সূত্র। এর আগে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার সূত্রটা পড়েছি। আমরা দেখেছি কোনো দ্রব্যের ক্রমাগত যত বেশি একক ব্যবহার করা হতে থাকে, ওই দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগিতা ক্রমশই কমতে থাকে। এটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার সূত্র। হ্যাঁ, শর্ত বলবো না, সূত্র বলবো। এই সূত্র থেকেই আমরা চাহিদার সূত্রটা পাই। অধ্যাপক আলফ্রেড মার্শাল এই চাহিদার সূত্রটি দিয়েছিলেন। চাহিদার সূত্রটি হলো যে ক্রেতার আয়, রুচি পছন্দ ও বাজারে প্রাপ্ত সংশ্লিষ্ট দ্রব্যগুলির দাম অপরিবর্তিত থাকাকালীন কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমবে এবং দাম কমলে তার চাহিদা বাড়বে। আমি আরও একবার ভালো করে বলছি, তারপর সংশ্লিষ্ট দ্রব্য বলতে কী বুঝিয়েছি সেটা বলছি। ক্রেতার আয়, বাজারে প্রাপ্ত সংশ্লিষ্ট দ্রব্যগুলির দাম এবং রুচি পছন্দ স্থির থাকাকালীন বা অপরিবর্তিত থাকাকালীন কোনো দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদা কমে এবং দাম কমলে ওই দ্রব্যের চাহিদা বাড়ে। দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের ওই বিপরীতমুখী সম্পর্ককেই বলা হয় চাহিদার সূত্র। এটা হলো চাহিদার সূত্র। আমরা ধর এরকম হলো, ধর কোনো জিনিসের দাম 20 টাকা, তখন আমি সেটা 30টা ইউনিট কিনছি। আবার জিনিসটার দাম কমে 15 টাকা হলো, তখন আমি 45টা ইউনিট কিনছি। তাহলে দেখ, আগে যখন 20 টাকা করে 30টা জিনিস কিনছিলি, তখন তোর খরচ হচ্ছিল কত? 20 × 30, 600 টাকা। এখন দেখ, 15 টাকা করে তুই 45টা কিনেছিস, মানে তোর কিন্তু খরচ বেড়ে গেছে। 15 × 45, 675, মানে আগের চেয়ে 75 টাকা তুই খরচ বাড়িয়েছিস। কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে, দামটা কমেছে, চাহিদাটা বেড়েছে। যেমন দেখ, এখানে দামটা 20 থেকে কমে 15 হয়েছে, অর্থাৎ দাম কমেছে 25%। আর চাহিদার পরিমাণটা 30 থেকে বেড়ে 45 হয়েছে, অর্থাৎ চাহিদা বেড়েছে 50%। হ্যাঁ, আবার 15 থেকে কমে 11 হলো, তখন ধর আমি কিনছি 62 ইউনিট। ঠিক আছে, এবার কত আসছে সেটা পার্সেন্টেজ হিসেব করতে হবে। আবার 11 থেকে নেমে হয়তো 9 হলো,
তখন আমি হয়তো 100 ইউনিট কিনছি, আবার সেই পার্সেন্টেজে হিসেব করে দেখতে হবে। এই জিনিসটাকেই বলি যে এটাকেই আমরা বলছি চাহিদা। হ্যাঁ, এবার এখানে দুটো কথা আসে, চাহিদা তালিকা। চাহিদা তালিকা হচ্ছে যে কোনো দ্রব্যের বিভিন্ন দামে কোনো ক্রেতার সম্ভাব্য বিভিন্ন পরিমাণ ক্রয় নির্দেশকারী তালিকাটিই হলো ভোক্তার চাহিদা সূচি বা চাহিদা তালিকা। আরেকবার বলছি, কোনো দ্রব্যের বিভিন্ন দামে কোনো ক্রেতার সম্ভাব্য বিভিন্ন পরিমাণ ক্রয় নির্দেশকারী তালিকাটিই হলো ভোক্তার চাহিদা তালিকা। যেমন একটু আগে আমি বলছিলাম 20 টাকা দামে আমি 30 ইউনিট কিনছি, 15 টাকা দামে 45 ইউনিট, 11 টাকা দামে হয়তো 62 ইউনিট, 9 টাকা দামে হয়তো 100 ইউনিট। এইরকম যে কিনেছি, এই যে দাম আর চাহিদার পরিমাণ দুটোর মধ্যে একটা সম্পর্ক দেখা যাচ্ছে, এটা হবে আমার চাহিদা তালিকা। এই জন্য দ্রব্যটার বিভিন্ন দামে আমার সম্ভাব্য ক্রয়ের পরিমাণ নির্দেশ করবে যে তালিকা বা সূচি, তাকেই বলা হবে ব্যক্তিগত চাহিদা তালিকা বা চাহিদা সূচি। এই ব্যক্তিগত চাহিদা তালিকা বা চাহিদা সূচিগুলিকে যোগ করলে আমরা বাজার তালিকা বা বাজার চাহিদা তালিকা পাওয়া যায়। যেমন ধর 20 টাকা দামে কোনো জিনিসের দাম যখন 20 টাকা, তখন বাজারে 3 জন ব্যক্তি আছে, আমরা ধরলাম XYZ। বাজারে 3 জন ব্যক্তি আছেন XYZ। এখন 20 টাকা দামে X কেনেন 5টা, Y কেনেন 8টা, আর Z কেনেন 10টা। তাহলে 20 টাকা দামে বাজারে কটা বিক্রি হয়? 20 টাকা দামে বাজারে বিক্রি হবে 5 + 8 + 10, 23টা। 15 টাকা দামে X কেনে 8খানা, Y কেনে 10খানা, Z কেনে 14খানা। তাহলে 15 টাকা দামে বাজারের চাহিদা হবে 8 + 10 + 14 মানে 32। এবার দাম যখন 11 টাকা হচ্ছে, তখন X কিনছে 12টা, Y কিনছে 14টা, আর Z কিনছে 18টা। তাহলে 11 টাকা দামে বাজারে চাহিদা হবে 12 + 14 + 18 মানে 44টা। হ্যাঁ, 11 টাকা দামে বাজারে চাহিদা 44টা। এই যে বাজারে 20 টাকা দামে 23টা বিক্রি হচ্ছে, 15 টাকা দামে 32টা বিক্রি হচ্ছে, 11 টাকা দামে 44টা বিক্রি হচ্ছে, এইগুলোকে আমরা বলছি বাজার চাহিদা তালিকা। হয়েছে? তাহলে অর্থাৎ ব্যক্তিগত চাহিদা তালিকাগুলির যোগফলই হলো বাজার চাহিদা তালিকা। এবার আমরা আঁকবো চাহিদার রেখা। যদি কোনো ক্রেতার চাহিদা তালিকাকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন আমরা যে রেখাটা পাবো তাকেই বলা হয় ক্রেতার ব্যক্তিগত চাহিদা রেখা। এই যে আমি একটা আগে উদাহরণ দিয়েছিলাম, যে উদাহরণটা বলছিলাম, আমি 20 টাকা দামে 30টা কিনছি, 15 টাকা দামে 45টা কিনছি, 11 টাকা দামে 62টা কিনছি, 9 টাকা দামে 100টা কিনছি। এটাকে যদি আমি গ্রাফ পেপারে প্লট করি, যে পয়েন্টগুলো পাবো সেই পয়েন্টগুলোকে জুড়লে দেখব আমরা একটা নিম্নমুখী রেখা পাচ্ছি। আচ্ছা, যে অক্ষগুলো আঁকবো তার লম্ব অক্ষে আমি দাম আর অনুভূমিক অক্ষে পরিমাণ পরিমাপ করব। লম্ব অক্ষে দাম আর অনুভূমিক অক্ষে পরিমাণ পরিমাপ করব। করার পর এই যে পয়েন্টগুলো পাবো সেই পয়েন্টগুলোকে জুড়লে আমরা একটা নিম্নমুখী রেখা পাবো। সেই নিম্নমুখী রেখাটাই হচ্ছে চাহিদা রেখা বা ব্যক্তিগত চাহিদা রেখা। এই ব্যক্তিগত চাহিদা রেখাগুলোকে যোগ করেই আমরা বাজার চাহিদা রেখা পেয়ে থাকি। বলা হয় বিভিন্ন ব্যক্তিগত চাহিদা রেখার অনুভূমিক সমষ্টি থেকে বাজার চাহিদা রেখা নির্ধারণ করা যায়। বিভিন্ন ব্যক্তিগত চাহিদা রেখার অনুভূমিক সমষ্টি থেকে বাজার চাহিদা রেখা নির্ধারণ করা যায়। যেমন আমি এখানে দেখেছি 20 টাকা দামে X কিনেছে 5টা, Y কিনেছেন 8টা, Z কিনেছেন 10টা। তাহলে 3 জনের 3টে আমি চাহিদা রেখা পেলাম, এই D1 D2 D3। এইবার এই D1 D2 D3কে যদি যোগ করি তাহলে দেখব বাজারে 20 টাকা দামে চাহিদা হচ্ছে 23টা। তাহলে সেই রকম সেখানে একটা পয়েন্ট হবে। আবার 15 টাকা দামে X কিনেছে 5টা, X কিনেছেন 8টা, Y কিনেছেন 10টা, Z কিনেছেন 14টা। তাহলে 15 টাকা দামে বাজারে চাহিদা কতটা? 32টা। তাহলে আবার D1 D2 D3তেই ওই XYZ এর পয়েন্টগুলো পেয়ে গেছি, সেগুলোকে জুড়ে দিলে আবার আমি বাজারের পয়েন্টটাও পেয়ে যাব। এইভাবে যে রেখাটা পাবো সেটাকেই আমরা বলছি বাজার চাহিদা তালিকা বা বাজার চাহিদা রেখা। অর্থাৎ বাজার চাহিদা রেখা হলো বাজার চাহিদা তালিকার রৈখিক প্রকাশ।
বাজার চাহিদা তালিকার রৈখিক প্রকাশই হলো বাজার চাহিদা রেখা। এবার এই চাহিদা রেখা কেন নিম্নমুখী হয়? চাহিদা রেখার নিম্নমুখী হওয়ার অনেকগুলো কারণ আছে, 4টে কারণ হয় সাধারণত। বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বিধি, পরিবর্ত প্রভাব, আয় প্রভাব ও ব্যান্ডওয়াগন এফেক্ট বা ঐকতানমূলক প্রভাব। আমি শুধুমাত্র ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বিধিটা নিয়ে এখন আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বিধি কীভাবে চাহিদার সূত্রকে ব্যাখ্যা করে সেটা নিয়ে আলোচনা করব। আমরা ওই পরিবর্ত প্রভাব, আয় প্রভাব বা ঐকতানমূলক প্রভাব এক্ষুনি বলছি না। অধ্যাপক মার্শাল যেটা বলেছিলেন, অধ্যাপক মার্শালের মতে কোনো দ্রব্যের চাহিদা রেখা নিম্নমুখী হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়মের কার্যকারিতার কারণে। আবার বলি, অধ্যাপক মার্শালের মতে কোনো দ্রব্যের চাহিদা রেখা নিম্নমুখী হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধির কার্যকারিতার কারণে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধিতে কী বলা হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধিতে বলা হয় যে অন্যান্য সমস্ত কিছু স্থির থাকাকালীন কোনো ক্রেতা একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে সেই দ্রব্যটির বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগিতা ক্রমশ কমতে থাকবে। অধ্যাপক মার্শাল আরও একটা কথা বলেছিলেন যে তিনি বলছিলেন যে কোনো এককের প্রান্তিক উপযোগিতা যত কম হবে ক্রেতা সেই এককের জন্য তত কম দাম দিতে রাজি থাকবে। হ্যাঁ, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম যেটা বলছে যে দ্রব্যটার ভোগ যত বাড়ছে তত বিভিন্ন এককের প্রান্তিক উপযোগিতা কমছে। তাহলে এই প্রান্তিক উপযোগিতা কমছে বলেই ক্রেতা অতিরিক্ত এককের জন্য কম দাম দিতে রাজি থাকছেন। সেই জন্যই বেশি চাহিদা হতে হলে দাম কম হওয়া প্রয়োজন। অর্থাৎ দাম কম হলে তবেই চাহিদা বেশি হবে এবং দাম বেশি হলে তবেই চাহিদা কম হবে। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়মের জন্য চাহিদার সূত্রটি কার্যকর হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়মের কারণে চাহিদার সূত্রটি কার্যকর হয়। তাহলে চাহিদার সূত্র আমাদের দেখালো যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু সবসময় তো এরকম ঘটে না, কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়। কোথায় কোথায় আমরা এর ব্যতিক্রম দেখতে পাই সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। দেখ, সোনা, হিরে, এই সমস্ত বহুমূল্য যে ধাতু বা রত্ন, হ্যাঁ, এইগুলো আমরা যে ব্যবহার করি, এগুলো কি আমাদের ব্যবহার না করলেও তো কোনো অসুবিধার কিছু নেই। দৈনন্দিন জীবনযাত্রায় তার কোনো প্রভাব পড়বে না। রোজকার জীবনে আমাদের সোনা ব্যবহার করলেও চলবে, না করলেও চলবে। আমরা ওগুলো ব্যবহার করি কেন? ওগুলো আমাদের কাছে একটা স্ট্যাটাস সিম্বল বা শো অফ, SHOW, শো অফ করার জন্য, একটা স্ট্যাটাস সিম্বল বা শো অফ করার জন্য। এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলো আমরা আমাদের সামাজিক মর্যাদা প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি। এইগুলোকে বলা হয় যে জাঁকজমকপূর্ণ দ্রব্য বা আড়ম্বরপূর্ণ দ্রব্য। আর সোনা যদি 10 টাকা করে ভরি হয় তাহলে দেখবি সবাই সোনা পরে পরে ঘুরে বেড়াচ্ছে। তখন তুই সোনা পরেছিস তার কোনো স্পেশালিটিই থাকবে না, হ্যাঁ, বিশেষত্বই থাকবে না। এই বিশেষত্ব না থাকলে তখন লোকে এটা ব্যবহার করতে চাইবে না। সেই জন্য বলছি, এই যে আড়ম্বরপূর্ণ ভোগ্যদ্রব্যের ক্ষেত্রে চাহিদার সূত্র কার্যকর হয় না, তখন চাহিদা রেখা উল্টো হয়ে যায়, চাহিদা রেখা ঊর্ধ্বমুখী হয়ে যায়। এগুলোর ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে। কারণ দাম বাড়লে লোকে ভাবে যে এই দেখো দাম বেড়েছে তাও আমি ব্যবহার করতে পারছি, আমি কতটা অন্যদের থেকে কতটা সুপিরিয়ার। আবার এই ক্ষেত্রে দাম কমে গেলে হবে দূর, সবাই ব্যবহার করতে পারবে, তাহলে আমি খামোখা ব্যবহার করবো কেন, এই রকম ব্যাপার আর কি। এই ক্ষেত্রেগুলোতে এই যে ব্যয়বহুল সুগন্ধি সেন্ট, যে শ্যানেল নাম্বার 5, এই তারপর ধর ভারী ভারী অলংকার, এই সমস্তগুলো কেবলমাত্র জাঁকজমক বা আড়ম্বরপূর্ণ দ্রব্য বলা হয়। এই ক্ষেত্রে চাহিদার সূত্র কাজ করে না। আবার দেখবি, যেদিন ধর বলা হলো তুই আগে থেকে জানলি আগামীকাল থেকে পেট্রোলের দাম 1 টাকা করে বেড়ে যাবে, দেখবি যখন যদি বিকেলের দিকে হয়তো বললো রাত 12টার পর পেট্রোলের দাম 1 টাকা করে বাড়ছে, তুই বিকেলের দিকে পেট্রোল পাম্পে যদি বাইকে বা এতে তেল ভরাতে যাস,
তাহলে দেখবি যে মোটেই মানে বিরাট লাইন দিতে হচ্ছে, মানে যার যতটুকু সম্ভব সে সেইটুকু তেল তুলে রাখছে আগে থেকেই। মানে ওরা এটা কি হয় জানিস, যে আমরা দেখি যে ভবিষ্যতে দাম বাড়বে, দাম বেড়েছে কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে এই আশঙ্কা করে লোকে কেনে। যেমন ধর সোনা, জমি, এগুলোর ক্ষেত্রেও এটা দেখা যায়। সোনা, জমি এগুলোর দাম যত বাড়ে তত চাহিদাও বাড়ে, কারণ লোকে ভাবে যে এখন দাম বাড়ছে ঠিকই কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে, তাহলে ভবিষ্যতে যখন আরও বাড়বে তখন আমার আরও নাগালের বাইরে চলে যাবে, তখন তাই জন্য আমরা যেভাবেই পারি সেভাবেই এখন কিনে রাখার চেষ্টাটা করি। ঠিক আছে, সেই জন্যই এই জায়গায় দামের পরিবর্তন সম্পর্কে যদি ক্রেতা এরকম ধারণা করেন দাম এখন বাড়ছে কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে, তাহলে ক্রেতা দ্রব্যটা বেশি করে কিনবেন এখন, তাহলে দাম বাড়লে চাহিদা বাড়বে। আর যদি ক্রেতা ভাবেন যে দাম কমছে কিন্তু ভবিষ্যতে আরও কমবে, তাহলে ক্রেতা দ্রব্যটা এখনকার মতন কম করে কিনবেন, তাহলে দাম বাড়লে এখানে চাহিদা বেড়ে যাচ্ছে, দাম কমলে এখানে চাহিদা কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে নিছক দামের ভিত্তিতে দ্রব্যের চাহিদা। নিছক দামের ভিত্তিতে দ্রব্যের চাহিদা কীরকম ব্যাপারটা এই রকম, আমরা বলি না আমাদের মধ্যে কিছু মানুষজন এরকম থাকতেই পারে যারা জিনিসের গুণাগুণ বিচার করেন জিনিসের দাম দিয়ে। ও এটা তুই 50 টাকা দিয়ে কিনেছিস, এটা বেশি দিন টিকবে না। বা একটা গেঞ্জি তুই কিনে আনলি 50 টাকা বা 60 টাকা দিয়ে কিনেছিস, হয়তো বললে ও বাবা এই গেঞ্জিটা এটা তো মরা সাহেবের গেঞ্জি, এরকম বলে তো সেই রকম জায়গায় কিন্তু হয়তো দেখবি সেই 50 টাকার গেঞ্জিটাই তুই 1 বছর দিব্যি কাটিয়ে চালিয়ে দিতে পারলি। তাহলে এইরকমভাবে যখন দামের ভিত্তিতে যারা যে সমস্ত ব্যক্তিরা দামের ভিত্তিতে দ্রব্যের চাহিদা করেন, যাদের কাছে মনে হয় যে দাম বেশি মানে জিনিসটার কোয়ালিটি ভালো আর দাম কম মানে জিনিসটার কোয়ালিটি খারাপ, তারা কি করবেন, দাম বাড়লে জিনিসটা বেশি করে কিনবেন, দাম কমলে জিনিসটা কম করে কিনবেন। এইবার আরেকটা জায়গায় যেটা আমরা মানে বাস্তব জীবনে আমরা ভুল করেও থাকি, হ্যাঁ বারবারই ভুল করি কিন্তু এটাকে শুধরানো যায় না, যেটা ধর শেয়ার বাজার। শেয়ার কি, শেয়ার হচ্ছে একটা কোম্পানির মালিকানা। সেই যদি তুই কোনো কোম্পানির শেয়ার কিনে থাকিস তাহলে কোম্পানির যদি লাভ হয় তাহলে তুই ডিভিডেন্ড পাবি, কোম্পানির মুনাফা হলে তুই ডিভিডেন্ড পাবি। সাধারণত দেখা যায় যে যদি কোনো শেয়ারের দাম বাড়ে তখন লোকে ওই শেয়ারটা বেশি করে কেনে, ভাবে যে দাম বাড়ছে কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে। আবার উল্টোটা হয়, যখন দাম পড়তে থাকে তখন লোকে ভাবে ভবিষ্যতে আরও পড়বে, তখন বিক্রি করে দিতে থাকেন। তার মানে দাম বাড়লে এখানে চাহিদা বাড়ছে, দাম কমলে চাহিদা কমছে। এই ক্ষেত্রেও চাহিদা রেখাটা কী হবে, এই ক্ষেত্রেও চাহিদা রেখা ঊর্ধ্বমুখী হবে। চাহিদা রেখা ঊর্ধ্বমুখী হওয়ার আরও একটা জায়গা আছে, সেটাকে বলবো গিফেন দ্রব্য। গয় হস্যি ফয়েকার দন্তন্য, গিফেন দ্রব্য। অর্থনীতিবিদ রবার্ট গিফেন, ROBERT, রবার্ট GIFFEN, রবার্ট গিফেনের নামে এই গিফেন দ্রব্যগুলোর নামকরণ করা হয়েছে। যেমন এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, মানে শর্করা জাতীয় খাদ্য, মূলত মোটা চাল, আলু এই সমস্তর ক্ষেত্রে যদি দাম বাড়ে তাহলে আমরা আমাদের ভারতের হিসাবে দেখি, ভারতের বা আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের অঞ্চলটার হিসাবে দেখি, দেখ আমরা যদি ননভেজ হই, ম্যাক্সিমাম লোকেরই আমাদের মাটন খেতে বেশ ভালোই লাগে, শরীরের রোগ বালাই কষ্ট না থাকলে মাটন খেতে সবাই ভালোবাসি আমরা। এবার এই ব্যক্তি বিশেষে রুচি আলাদা হতেই পারে কিন্তু মাটন আমরা খেতে জেনারেলি ভালোবাসি। আবার ভাত তো আমাদের রোজকার খাদ্য, ভাতও আছে। এবার দেখি আমরা সারা মাসে যদি আমাদের ভাতের জন্য কতটা চাল লাগে আর মাংস কদিন হয়, আর হয়তো ভাতের জন্য আমার চাল লাগে হচ্ছে, তো যা চাল লাগে হয়তো আমার বাড়িতে হয়তো মাসে 20 কেজি চাল লাগে, আমি বললাম কথার কথা, এটা মাসে 20 কেজি চাল লাগে। এখন 20 কেজি চাল যদি আমি হিসেব করে দেখি, 4 মেম্বারের জন্য 20 কেজি চাল, তাতে হিসেব করে দেখলে মোটামুটি 1000 টাকা চালের পেছনে খরচ আছে। এবার পাঁঠার মাংস 700 টাকা কেজি। এবার হয়তো মাসে 1 দিন বা মাসে 2 দিন হতে পারে, খুব বেশি হলে 2 দিন হতে পারে। যদি 500 গ্রাম করেও মাংস কিনি 2 দিন, 500 গ্রাম করে মাংস কেনা মানে 1 কিলো, দুবারে 1 কিলো কেনা হচ্ছে, তার মানে 700 টাকা খরচ। এইবার ভাত আর মাংসের মধ্যে যদি আমাকে অপশান দেয় ভাত খাবি না মাংস খাবি, অবভিয়াসলি আমি ননভেজ মানুষ, আমি মাংস খাওয়ার অপশানটা নেব। কিন্তু আমার সামর্থ্য যা
সেই সামর্থ্যে আমি রোজই মাংস খাবো, ভাত খাবো না, তা তো হয় না। আমাদের কী করতে হয়, মানে মাংস আর ভাতের মধ্যে আমি মাংসটাকে বেশি প্রেফার করলেও, হ্যাঁ মাংসটাকে আমরা যদিও বেশি প্রেফার করি, তা সত্ত্বেও আমাদের ভাত খেতেই হয়। এখন যদি চালের দাম কমে, চালের দাম কমলে কি হবে, আমার এইখান থেকে খানিকটা খরচ কমবে। তা চালের দাম আগে 50 টাকা করে কেজি কিনতাম, এখন 40 টাকা করে কেজি হয়ে গেছে, সেই চালটাই 40 টাকা করে কেজি হয়েছে, আমি কিনছি। তাহলে আগেও 20 কেজি কিনতাম, এখনও 20 কেজি কিনছি, তাহলে 800 টাকা আমার খরচ। আগে খরচ হতো 1000 টাকা, এখন 800 টাকা খরচ হচ্ছে, তাহলে 200 টাকা এক্সট্রা পেলাম। এই যে 200 টাকা এক্সট্রা আমার বাঁচলো, এই 200 টাকা দিয়ে আমি খানিকটা মাংস আরও কিনবো। তাহলে আরও খানিকটা যদি মাংস কিনি, তাহলে মাংস যতটা আমার পেট ভরিয়ে দিচ্ছে, সেই পরিমাণ চাল আমার কম লাগবে। হ্যাঁ, ওই এক্সট্রা মাংসটা যতটা আমার পেট ভরাতে পারছে, ততটা চাল আমার কম লাগবে। আগে 20 কেজি কিনতাম, এখন হয়তো 18 কেজি কিনি। তার মানে যখন 50 টাকা কেজি ছিল তখন 20 কেজি কিনতাম, যখন 40 টাকা কেজি হলো তখন 18 কেজি কিনছি। মানে দাম কমলে কম করে কিনছি, আর দাম বাড়লে আমাকে বেশি করে কিনতে হবে। কারণ 50 টাকাটা যদি এখন 60 টাকা হয়ে যায়, তাহলে আমার 20 কেজি কিনতে 1200 টাকা, তার মানে 200 টাকা এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে। এই এক্সট্রা খরচ আমি দেবো কোত্থেকে? আমরা ইকোনমিক্সে ধরেই নিয়েছি, যাদের নিয়ে কাজ করছি সবাই যুক্তিবাদী ক্রেতা, সুতরাং এই অতিরিক্ত খরচ সে করবে না। সেই এক্সট্রা খরচটা সে কী করবে, সেই এক্সট্রা খরচটা তার মাংস থেকে তুলে আনবে। এবার মাংসে যে খাবলা পড়লো, মাংসটার পরিমাণ কমে গেল, তো মাংসের পরিমাণটা কমে গেলে যতটা মাংস কমছে ততটা তোকে ভাত দিয়ে পেট ভরাতে হবে। তাহলে এই জায়গায় তখন চালের দাম বেড়ে গেলে চালের চাহিদাটাও বেড়ে যাবে। এই জিনিসগুলোকে এখানে এই যে সাধারণত শর্করা জাতীয় খাদ্যদ্রব্যগুলোকে আমরা বলি গিফেন দ্রব্য। এই গিফেন দ্রব্য রবার্ট গিফেনের নাম অনুসারে হয়েছিল, একে বলা হয় গিফেন দ্রব্য শর্করা জাতীয় খাদ্যদ্রব্যগুলোর ক্ষেত্রে। অ্যাকচুয়ালি শর্করা জাতীয় খাদ্যদ্রব্যগুলোর দাম বাড়লে আমাদের প্রকৃত আয় এতটাই কমে যায় যে আমরা অপেক্ষাকৃত উৎকৃষ্ট দ্রব্য কেনার জায়গায় আর থাকি না, তখন অপেক্ষাকৃত নিকৃষ্ট দ্রব্যই বেশি করে কিনতে হয়। আবার অপেক্ষাকৃত অপেক্ষাকৃত নিকৃষ্ট দ্রব্যের যদি দামটা কমে যায়, তাহলে আমাদের প্রকৃত আয় বেড়ে যায়, তাহলে আমরা অপেক্ষাকৃত উৎকৃষ্ট দ্রব্য বেশি করে কিনি, অপেক্ষাকৃত উৎকৃষ্ট দ্রব্য বেশি করে কিনি, আর অপেক্ষাকৃত নিকৃষ্ট দ্রব্য কম করে কিনি। এই জন্য এই ক্ষেত্রেও চাহিদা রেখাটা ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ গিফেন দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা রেখা ঊর্ধ্বমুখী হয়। আরেক ধরনের চাহিদা, আর দুটো ধরনের চাহিদা রেখার কথা বলবো। একটা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা, মানে যেটা পরিমাণ অক্ষের সমান্তরাল যায়, মানে দাম স্থির, দামটা এখানে স্থির থাকে, দাম ওঠানামা করে না। হ্যাঁ, যেমন খোলা চালের বাজার, খোলা ডালের বাজার, এইগুলোতে যেমন ধর সব দোকানেই তুই যদি মুসুর ডাল কিনতে যাস, মুসুর ডাল সব দোকানেই এখন 120 টাকা কেজি। এইরকম হলে দামটা তুই 1 কেজি কিনলেও 120 টাকা করেই দিতে হবে, 2 কেজি কিনলেও 120 টাকা করেই দিতে হবে, আবার 50 কেজি কিনলেও 120 টাকা করেই দিতে হবে। লার্জ স্কেল পারচেজের যদিও একটু সুবিধা দেয়, একটু কম দিতে পারে। যেমন আমরা 1 কেজি আলু কিনলে হয়তো কত নেয় এখন, বোধহয় 30 টাকা। এবার যদি 5 কেজি কিনি তাহলে হয়তো একটু কম নেবে। এই রকমভাবে করা হয়। পাল্লায় বাল্ক পারচেজ বা একসাথে অনেকটা কিনলে কিছু সুবিধা দেওয়া হয়। তাহলে আমরা দেখলাম যে গিফেন দ্রব্যের এই ক্ষেত্রগুলোতে চাহিদা রেখাটা কীরকম হবে। চাহিদা রেখাটা পরিমাণ অক্ষের সমান্তরাল একটা সরল রেখা হবে। এটা কি হবে ভালো আরও স্পষ্ট করে বলতে গেলে, সম্পূর্ণ চাহিদা রেখাটা, সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা কেমন? সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা হচ্ছে দাম অক্ষে একটি ধনাত্মক ছেদিতাংশ সৃষ্টি করে অনুভূমিক অক্ষ বা পরিমাণ অক্ষের সাথে সমান্তরাল একটি সরল রেখা। এইবার আরেকটা জিনিস বলে দিই, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা কীরকম। এখন স্থিতিস্থাপক মানে যে সাড়া দেয় সে হচ্ছে স্থিতিস্থাপক, আর যে সাড়া দেয় না সে হচ্ছে অস্থিতিস্থাপক। যেমন ধর আমি যদি একটা গার্ডারকে টানি তাহলে সেটা বড় হবে, তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক। কিন্তু ধর একটা লোহার রড আমার গায়ে যা জোর, সেটাকে যদি টানি সেটা তো কিছুই হবে না, তাহলে এখানে লোহার রডটা কী হচ্ছে, সেটা অস্থিতিস্থাপক। এইবার এইখানে আমরা যেটা বলতে যাব যে এইখানে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা কীরকম হয়। সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা হয় একটু সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা হচ্ছে তোর একটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা হবে
সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার কথা বলছিলাম। ধরা যাক ওষুধ তো আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় বা ডোজে খেতে হয়। এবার কোনো ওষুধের দাম বেড়ে গেল বলে আমি সেই ওষুধটা কম করে খাবো, আর ওষুধের দাম কমে গেল বলে আমি ওষুধটা বেশি করে খাবো, তা নিশ্চয়ই নয়। তার মানে ওষুধের দামটা যাই হোক না কেন আমি ওষুধের পরিমাণটা একই রাখবো। এই ক্ষেত্রে চাহিদা রেখা হবে এক পরিমাণ অক্ষে একটি ধনাত্মক ছেদিতাংশ সৃষ্টি করে দাম অক্ষের সাথে সমান্তরাল একটি সরলরেখা, দাম অক্ষের সাথে সমান্তরাল একটি সরলরেখা হবে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে চাহিদা রেখাগুলো কীরকম হতে পারে? সাধারণ চাহিদা রেখা কী হচ্ছে? সাধারণত চাহিদা রেখা হয় নিম্নমুখী, বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী। চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার কারণ হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বৃদ্ধি। অস্বাভাবিক চাহিদা রেখা কীরকম হতে পারে? অস্বাভাবিক চাহিদা রেখা হতে পারে ঊর্ধ্বমুখী, অনুভূমিক অক্ষের সাথে সমান্তরাল বা বা লম্ব অক্ষের সাথে সমান্তরাল।